সাম্য হত্যায় মূল অভিযুক্তকে রক্ষায় রাজনৈতিক চাপ ও অর্থ লেনদেনের অভিযোগ শিক্ষার্থীদের। অপরাধীদের গ্রেফতার দাবিতে শাহবাগ থানা ঘেরাও। পলাতক শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। বার্চ মাউন্টেন মামলার সচলের উদ্যোগ, শুনানি 15 জুলাই। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় রফতানি বাণিজ্যে প্রভাব। আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি দিল্লি, বললেন বাণিজ্য উপদেষ্টা। চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনের ঘোষণা। জামায়াতের সাথে দ্বিতীয় দফায় বৈঠকে ঐকমত্য কমিশন। সংস্কার ইস্যুতে দ্রুত ঐকমত্যে পৌঁছে নির্বাচন দেওয়ার আহ্বান। বিভিন্ন স্থানে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। শেরপুরে বাঁধ ভেঙে 10 গ্রাম প্লাবিত। সামনে তো একটা গাছ ভেঙে পড়ে গেছে মাথার উপরে। ওখানে আমি কিছু কাঠ বাগান করছিলাম, ওই এইদিকে সমস্ত ওইগুলো ভেঙে গেছে। গাজায় টানা তৃতীয় দিনের মতো চলছে ইসরায়েলের অপারেশন গিডিয়নস চ্যারিয়ট। রোববার ভোর থেকে শতাধিক ফিলিস্তিনি নিহত। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে বেঁধে দেয় 48 ঘণ্টা সময় শেষে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান। ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে। মূল অভিযুক্তকে গ্রেফতার না করার বিষয়ে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন সাম্যের সহপাঠীরা। যদিও পুলিশ বলছে সাম্যের কিলিং মিশনে অংশ নিয়ে সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে পুলিশ জানিয়েছে সাম্য হত্যাকাণ্ডে জড়িত সবাই মোটামুটি শনাক্ত। দফায় দফায় স্থান পরিবর্তন করায় তাদের ধরা যাচ্ছে না। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তারা যে ভ্রান্ত ধারণা দিয়েছে সেগুলো দূর করে আমরা যেন আমাদের বন্ধুর বিচার পাই। সাম্য শুধুমাত্র একজন মানুষ না, সাম্য এখন আমাদের একটা প্রতিবাদের নাম। আমাদের সেটা মনে রাখতে হবে। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করেন সেটা আপনি করবেন। 3 জনকে অ্যারেস্ট করছে, এখন আমরা তো রিমান্ডে আনি, এনে আরো করতে হবে যে কিভাবে কি হইলো, এর সাথে আরো জড়িত থাকতে পারে, আমাদের এই টাইমটা দিতে হবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন এই ঘটনার সাথে যতজন জড়িত, 5 জন 7 জন 10 জন 12 জন, প্রত্যেককেই এই আইনের আওতায় আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা কালো পতাকা নিয়ে মিছিল করছেন। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সেখানেই আছেন, তিনি আমাদেরকে বাকিটা জানাবেন। মনির, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আমাদেরকে একটু সেখানকার অবস্থান জানাবেন। আমরা যেমনটি দেখছি যে শিক্ষার্থীরা হাতে কালো পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাদের কমিটি কিছুক্ষণ আগে এই মুহূর্তে শাহরিয়ার ইসলাম সাম্য তার হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা
মিছিল করছেন এবং এই মিছিল নিয়ে আসলে আজকে অন্য দিনের মতো ক্যাম্পাস উত্তাল এই অর্থে যে সাম্য হত্যার প্রতিবাদে শিক্ষার্থী সমাবেশ হয়েছিল, থানা ঘেরাও হয়েছিল এবং সবশেষ আজকে ছাত্রদলের এই মিছিল থেকে দাবি জানানো হচ্ছে যে পুলিশ এর অবহেলা আছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ করতে পারেনি। এই জন্য বিশ্ববিদ্যালয়ের যে যারা প্রক্টোরিয়াল টিম আছে বা উপাচার্যের কার্যালয় তারাও এখানে আমরা শুনতে পাচ্ছি। মনির, আপনি বলুন। আমরা সেখানকার অবস্থাও দেখতে পাচ্ছি, যেমনটি দেখলাম একদল ছাত্ররা। আমরা দেখছি যে টিএসসি থেকে শুরু হয়ে এই মুহূর্তে উপাচার্যের বাসভবনের সামনে থেকে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে এটার অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হবে এবং ছাত্রদলের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যে এখানে আজকে এই যে হত্যাকাণ্ড এটা যেন আর না ঘটে, সাম্যের খুন হওয়া সাম্যর প্রতি যাতে সুষ্ঠু তদন্ত, তার পরিবার যাতে সুষ্ঠু বিচার পান এবং সেই দাবি করা হচ্ছে। এবং ঠিক আজকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কমিটির এই যে কর্মসূচি, সেই কর্মসূচির পরে আজকে দুপুরবেলায় ঠিক 3টার সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজকে একটা সভা ডাকা হয়েছে, সেটা জাতীয় জাদুঘরের সামনে হবে। তো মোটামুটি এই ছিল ক্যাম্পাসের পরিস্থিতি। আজকে ঠিক 3টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সহ সাম্যের শিক্ষার্থী, সাম্যের বন্ধু কিছু শিক্ষার্থী, সাম্যের সহপাঠী এবং সাম্যের যারা সরাসরি শিক্ষক, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করবেন এবং দেখা করে তাদের দাবি দেওয়া নিয়ে তারা দেখা করবে। বিকেল 3টায় এই মিটিংটি হবে খুব সম্ভবত। ধন্যবাদ। আমরা বিস্তারিত শুনছিলাম আপনার মাধ্যমে মনির। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। শিক্ষকরা বলেছেন, পেশাদার খুনি দিয়ে সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারা এই খুনের নেতৃত্ব দিয়েছেন তা খুঁজে বের করার দাবি তাদের। শিক্ষকরা ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আর আগামী 48 ঘণ্টার মধ্যে সাম্য হত্যার প্রধান খুনিকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর রোববার এই কমিশন থেকে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত টিমকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব, তার আয়কর নথির যাচাই বাছাই করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। ইতিমধ্যে পূর্বাচলের প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে করা আবেদনের শুনানি 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। দুদকের আইনজীবী এই মামলাটি সচল করার জন্য আবেদন করেন। 2007 সালের 2 জুলাই তৌফিক ই এলাহি চৌধুরী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 2008 সালের 3 মার্চ মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে 2010 সালে 13 এপ্রিল রায় দেন হাইকোর্ট। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। প্রায় 19 বছর পরে মামলাটি আবারও সচল করার উদ্যোগ নেওয়া হলো। এই মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি, এটা লিভ পিটিশন ফাইল করেছি। এটা আজকে ফিক্স ছিল কোর্টে, 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে। 15 জুলাই ফিক্স করেছে। জুলাই আগস্টে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের 2 মামলায় 6 আসামিকে
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সাভারে ইয়ামিন হত্যা মামলায় 4 জন, মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুক সহ 2 জনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এর আগে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুক সহ 2 জনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এর আগে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন, জাকির হোসেন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামের এক কিশোরকে হত্যার ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুকের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আজ মামলার শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পূর্ব ঘোষণা ছাড়াই স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, খাদ্যপণ্য, ফার্নিচার সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল ভারত। এর প্রভাব পড়েছে রফতানি বাণিজ্যে। স্থলবন্দরে রফতানি পণ্যবাহী ট্রাকের আনাগোনা নেই, অনেকটা অলস সময় পার করছেন বন্দর শ্রমিকরা। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে পোশাক, সুতা, প্লাস্টিক পণ্য, আসবাব, কনফেকশনারি সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলছে, শুধু নাভা, সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোনো বন্দর দিয়ে বাংলাদেশ থেকে এসব পণ্য আনা যাবে না। এরই প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে স্থলবন্দরগুলোতে। রফতানির আদেশ থাকলেও এসব পণ্য পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। স্থলবন্দর ইয়ার্ডেও নেই পণ্যবাহী ট্রাকের আনাগোনা। আখাউড়া স্থলবন্দরে আগে যে পরিমাণ 50-60 গাড়ি আসতো, সেই পরিমাণে আজকে গাড়ি আসে নাই, অর্ধেকের চেয়ে কমে নেমে গেছে গাড়ি। যে পণ্যগুলোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তার অধিকাংশই এই বন্দর দিয়ে রপ্তানি করা হয়। সকল পণ্য এখন নিষিদ্ধ হয়ে গেছে আমাদের এই বন্দর দিয়ে যেসব পণ্য যাচ্ছে আর কি। তো এতে আমরা ব্যবসায়িক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন, স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আনার সুযোগ থাকলেও পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। এরই প্রভাব পড়বে দেশের রফতানি বাণিজ্যে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাজার ধরে রাখা এখন বেশ চ্যালেঞ্জের মুখে পড়বে। আলোচনা করে এই সমস্যা দূর করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ইন্ডিয়া ল্যান্ড পোর্টগুলো থেকে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। এটা আসলে আমাদের এক্সপোর্টের উপর একটা বিশাল বড় ধাক্কা আসবে। যারা আমাদের থেকে ইম্পোর্ট করছে আসলে তাদের উপর একটা কস্টের একটা আপনার ইমপ্লিকেশন আসবে। আশা করি এটা আবার রিভিউ হবে। আমাদের আঞ্চলিক বাণিজ্য বিকাশের ক্ষেত্রে এটি একটি অন্যতম একটি প্রতিবন্ধকতা। আমার মনে হয় যে দ্বিপাক্ষিক আলোচনা করে আমাদের এই জায়গাটাকে আমাদের অব্যাহত রাখা উচিত। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। গত মাসে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। এদিকে ভারতের বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রফতানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনও জানায়নি। আনুষ্ঠানিকভাবে জানালেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ের সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা এর সাথে জড়িত। ক্ষতি হলে দুই দেশেরই হবে, তবে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাণিজ্যের ক্ষেত্রে ভারতই বাংলাদেশে বেশি রফতানি করে থাকে। বাণিজ্য উপদেষ্টা এ সময় বললেন, দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির উপরে জোর দেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। আমি এখনো রিপোর্টটা দেখিনি, গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সো আমরা এটা হয়তো আরো 2-1 দিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্থিতি নেওয়ার জন্য। আমি কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরো ভালো জানতে পারবো। কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি আজ ৪র্থ দিনে গড়ালো, আর এর বিরূপ প্রভাব পড়েছে আমদানি বাণিজ্য সহ রাজস্ব আহরণে। ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল সহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ককর কার্যালয়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মসূচি পালন করছে। নেতারা বলছেন, রাজস্ব ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার প্রয়োজন। বিকেলে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। আর আগামী মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের বৈঠকের কথা রয়েছে। আমরা যদি এখান থেকে বিল অফ এন্ট্রির কাজটা যথাযথভাবে
কাজগুলো শেষ না করতে পারি তাহলে বন্দরে আমাদের কাজকর্ম মাল ডেলিভারি সবকিছুই বন্ধ থাকে। যথাসময়ে বন্দর থেকে মাল ডেলিভারি না হলে আমাদের প্রতিনিয়তই ড্যামারেজ গুনতে হয়। কলম বিরতির জন্য আমরা যে ইম্পোর্টারের যে আর্থিক ক্ষতি হচ্ছে আলটিমেটলি আমরা সিএনএর পর সেই ক্ষতির সম্মুখীন হচ্ছি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। আর সেই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। চতুর্থ দিনের এই আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে নেতাকর্মীরা জড়ো হন। সড়ক অবরোধ করে কর্মী সমর্থকরা ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন। অভিযোগ করেন আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণে ইশরাক হোসেনকে শপথ পড়ানো যাচ্ছে না। আর মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে আদালত অবমাননা করছে অন্তর্বর্তী সরকার। গত 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আর আদালতের রায়ের পরে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। রায়ে উনি কিন্তু ইনশাল্লাহ ওনারে রায় দিছে, কিন্তু আমরা তো ইচ্ছা করলে ওনারে বসাইতে পারি, তো কেন এই তালবাহানা? গেজেট পাস হওয়া সত্ত্বেও ইশরাক ভাইকে মেয়র হিসেবে পাচ্ছি না। আইন এবং আদালতকে সম্পূর্ণভাবে বিদ্যাঙ্গুলি দেখাইয়ে ইশরাক ভাইকে শপথ বাক্য পাঠ করাচ্ছে না। যতক্ষণ এটা শেষ না হবে আমরা এই মাঠের থেকে আমরা যাবো না। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেছেন, সরকার আস্থা হারাচ্ছে, এটি দেশের জন্য দুর্ভাগ্যজনক। বাংলাদেশে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে, দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। এটি উল্লেখ করে তিনি বললেন, সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ চলছে না। ঐক্যমতটা কোথায় জানতে চেয়ে আমির খসরু বলেন, একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়াই এই সরকারের দায়িত্ব। কিন্তু করিডোর ইস্যু, বিনিয়োগ সম্মেলন, বন্দর দিয়ে দেওয়ার ক্ষমতা কে দিয়েছেন এই প্রশ্ন করেন সিনিয়র নেতা। সাংঘর্ষিক কোনো রাজনীতি কেউ চায় না উল্লেখ করে তিনি বলেছেন, দক্ষিণের মেয়রের বিষয়টি কোর্টের অর্ডার অনুযায়ী বাস্তবায়ন হতে হবে। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। সংস্কার ইস্যুতে দ্রুত ঐক্যমতে পৌঁছে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠা কমিশনের একার কাজ নয়, সিভিল সোসাইটি, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে। সকালে জাতীয় সংসদ ভবনে এলটি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জামায়াত ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনের পরিবেশ এখনও তৈরি হয়নি। দেশের স্বার্থে সুষ্ঠু, অবাধ ও সন্ত্রাসমুক্ত নির্বাচন চায় জামায়াত ইসলামী। নির্বাচনের সুনির্দিষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানায় জামায়াত ইসলামী নায়েবে আমির মোহাম্মদ তাহের। এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত, যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে, এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, হার্ড হতে হলে হার্ড হতে হবে। আমরা আর্লিয়েস্ট পসিবল টাইমে নির্বাচন করব উইথ দিস অ্যামেন্ডমেন্ট রিফর্মস। এবং ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে। এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান, এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। জাতীয় সংসদ ভবনের এলটি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দলটি। যেমনটি আপনাদের জানাচ্ছিলাম, আমাদের সহকর্মী লাভলি বিথি সেখানেই আছেন, তিনি আমাদেরকে আপডেট জানাবেন। যতদূর জানি বিথি, যে একটি খাবারের যেই বিরতি চলে বৈঠকের পরে, তারপরে তো আবার আরেক দফায় বৈঠক হওয়ার কথা, সে বিষয়ে কি খোঁজ খবর আছেন আর আলোচনা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা?
বৃষ্টি দ্বিতীয় পর্বের অর্থাৎ মধ্যাহ্ন বিরতির পরে বৈঠকটি শুরু হয়েছে। মাঝখানে যেই বিরতি ছিল যেখানে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে তিনটি বিষয় এবং এই তিনটি বিষয়কে তারা দলের পক্ষ থেকে বেশ গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছেন। একটি হচ্ছে যেটা আমি এর আগের সংবাদগুলোতে বলেছিলাম যে নির্বাচন কমিশন গঠনের যে সার্চ কমিটি সেটি নিয়ে একটি বিতর্ক আছে বিভিন্ন দলগুলোর মধ্যে। এখন বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন কমিশনারদের গঠন করা হয় তার পরিবর্তন তারা চেয়েছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠনের কথা বলা হয়েছে এবং বিদ্যমান গত তিনটি নির্বাচনে নানা রকম বিতর্ক আছে এবং এর দায়ী হচ্ছে পুরোপুরি দায়ী হচ্ছে যে কমিশনাররা আছে, প্রধান নির্বাচন কমিশনার সহ যে কমিশনার ছিলেন তাদের। রাজনৈতিক দলগুলোর বক্তব্য কিন্তু তেমনই এবং সেই বর্তমান আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশনারদের শাস্তির বিধান আছে কিন্তু সেটাকে তারা যথেষ্ট মনে করছে না। তাদের কথা হচ্ছে যে চাকরি বিদ্যমান থাকা অবস্থায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং যখন তাদের চাকরির মেয়াদ শেষ হবে তখন তাদের শাস্তির আওতায় আনার জন্য তাদেরকে জবাবদিহি করার জন্য হচ্ছে আইন সংশোধন করার প্রস্তাব তারা দিয়েছে। আরেকটি বিষয় যেগুলি খুব গুরুত্বপূর্ণ, শুরু থেকে তারা বলে আসছে জামায়াতে ইসলাম, যে ক্ষমতার ভারসাম্যের কথা, অর্থাৎ বিকেন্দ্রীকরণ এবং ভারসাম্য, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে এবং একই ব্যক্তি দলীয় প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটির উপর তারা জোর দিয়েছেন। আরেকটি হচ্ছে যে দুদক সংস্কার কমিশনের নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছে এবং দুদক সংস্কার কমিশনের বলছেন যে দুদকের মধ্যেই দুর্নীতি আছে, সুতরাং দুদককে নজরদারির মধ্যে রাখার জন্য ওয়াচডগ হিসেবে একটি টাস্কফোর্স কাউন্সিল গঠনের কথা তারা বলেছে, যারা হচ্ছে যে কেউ যদি দুর্নীতি দমন কমিশনের মধ্যে অন্যায় করে বা দুর্নীতি করে সেক্ষেত্রে তাদেরকে শাস্তির আওতায় আনারও সক্ষমতা থাকবে টাস্কফোর্স কমিটির। এছাড়া হচ্ছে যে নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রায় বিচার বিভাগ ছাড়া বাকি সবগুলো 4টি সংস্কার কমিশন নিয়ে আলোচনা ইতিমধ্যে হয়েছে। বাকি আছে বিচার বিভাগ সংস্কার কমিশন, সেটি নিয়ে আসলে ভেতরে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে আমরা জানতে পারবো পুরোপুরি বিচার বিভাগ নিয়ে তাদের সুপারিশ কি ছিল। নিশ্চয়ই তখন আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বিথি। দেশের বিভিন্ন স্থানে শনিবার রাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, একজন মারা গেছেন। মেহেরপুরে ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে গেছে, জেলা সদরের বিভিন্ন স্থানে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি, ঘরের চাল ভেঙে কয়েকজন আহত হয়েছে। গাইবান্ধায় ঝড়ো বাতাসে চা দোকানের উপরে গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে জামালপুরেও, বিভিন্ন সড়কের উপর উপড়ে পড়েছে গাছপালা, যোগাযোগ ব্যাহত হয়েছে। এছাড়া বেশ কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের পরে যখন ঘর যাই দেওয়ার সাথে সামনে তো একটা গাছ ভেঙে পড়ে গেছে গাম করে মাথার উপরে। তখন আমরা কি করলাম, নিচে তো টান দিয়ে বার করে আরেক ঘরে দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে আর একটা গাছ ভেঙে একবারে ঘর ঘুরে ঘুরে। ওখানে আমি কিছু কাঠ বাগান করছিলাম ওই এইদিকে, সমস্ত ওইগুলো ভেঙেছে গা। হ্যাঁ, এখনকার তো অনেক পরিস্থিতি খুব খারাপ, সব কিছু ইয়ে গেছে। মানে গাছ গড়ে পড়ে যায়, ঘর ধরা পড়ে যাবে। ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গুদাম পড়ে গেছে। শনিবার রাতে সদর উপজেলার কানাইপুর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে বাজারের আমির হোসেনের তুলার গুদামের পাশে খেজুর গাছের উপরে বজ্রপাত হলে আগুন ধরে যায়, মুহূর্তে গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উজানের ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে শেরপুরের ঝিরাইগাতির অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। ভোররাতে আকস্মিক এই পাহাড়ি ঢলে বাঁধের অন্তত 300 মিটারের অংশই ক্ষতিগ্রস্ত হয় এবং সোমেশ্বরীর পানিতে অর্ধ শতাধিক বাড়িঘর, দোকানপাট তলিয়ে যায়, লন্ড ভন্ড হয়ে যায় নদী তীরবর্তী সড়ক। এই অঞ্চলে চলাচল বন্ধ রয়েছে। তবে সময়ের সাথে পানি কমে আসছে, কিন্তু আকস্মিক ঢলে বোরোর আবাদের লোকসান হয়েছে বলছেন প্রান্তিক কৃষকরা। কৃষকদের সঞ্চিত ধানের ক্ষতি হয়েছে এবং পানি আরও কমে আসলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে আমাদের সহকর্মী খোঁজ খবর রাখছেন আদিল মাহমুদ উজ্জ্বল, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। দুর্গত এলাকার কি অবস্থা আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় জানতে চাই, এই দুর্ভোগ লাঘবে কোনো ধরনের উদ্যোগ নিতে দেখলেন কিনা। বৃষ্টি, আপনি জানেন যে একটি বিষয় জানতে চাই, এই দুর্ভোগ লাঘবে কোনো ধরনের উদ্যোগ নিতে দেখলেন কিনা।
বৃষ্টি, আপনি জানেন যে গত কয়েকদিনে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করেই কিন্তু এখানে পাহাড়ি ঢলে যে বন্যা কবলিত হয়েছে যে জায়গাটি আমি যদি আপনাকে একটু দেখাই, যে এটা হচ্ছে ধানশাল ইউনিয়নের বাঘের ভিটা গ্রাম। এবং এখানে যে গত রাত্রি হঠাৎ করে গত ভোররাতে আজকে ভোররাতে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আমি যদি আপনাকে একটু দেখাচ্ছি যেখানে পাকা দোকান ঘরটি কিন্তু কোনো মালামাল কিন্তু সে বের করতে পারেনি। এবং হঠাৎ করে আমি যতটুকু এই এলাকার মানুষের সাথে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কথা বলেছি, তারা যতটুকু আমাকে জানিয়েছে যে ভোর রাতে তারা দেখে তাদের ঘর বাড়ির মধ্যে প্রায় 3 থেকে 4 ফিট পানি উঠে পড়েছে। এবং সবচেয়ে কষ্টের বিষয় হলো তারা যেটুকু বলেছে যে তাদের যে গোলায় যে ধান ছিল সেই ধানগুলো কিন্তু ভেসে গেছে। এবং এখানে যদিও 90% ধান কাটা হয়ে গিয়েছিল, যে 10% ধান ছিল সেই ধানগুলো কিন্তু একদম মাটির সাথে। এখানে যদিও 90% বলছে যে তারা আসলে কিছু বুঝে ওঠার আগেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং তারা যেটুকু বলছে যে এইখানে নির্মাণাধীন ব্রিজ, আমি যদি আপনাকে একটু দেখাই, সেই ব্রিজের নিচে কিন্তু আসলে এই সেন্টারিং থাকার ফলে পানি প্রবাহে অনেকটা বাধা সৃষ্টির কারণে উজানে এই বিষয়টা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে পানি কমলে তারা এই বিষয়টি মেরামতের ব্যবস্থা নেবেন। এবং ঠিকাদারকে ইতিমধ্যে তারা বলেছেন যে সেই ব্রিজের নিচে সমস্ত মালামাল অপসারণ করার জন্য, এবং এখানে যে ক্ষতিগ্রস্ত যে বাঁধটি হয়েছে সেই বাঁধটিও তারা মেরামত করে দিবে এমনটাই বলেছে। আমরা সেটা শুনছিলাম, বাঁধ তারা মেরামত করে দিবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি 2,30,000 কোটি টাকা সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এনইসি চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। এডিপিতে সরকারের অর্থায়ন 1,44,000 কোটি টাকা, প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে 86,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। এবং পরিকল্পনা কমিশন জানায় খসড়া প্রস্তাব চলতি অর্থবছর সংশোধিত এডিপির তুলনায় 14,000 কোটি টাকা বা 6.5% বেশি। এ সম্পর্কে এখন ব্রিফ করছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সরাসরি যাচ্ছে তার ব্রিফিংয়ে। বক্তৃতাটা একদম সারাংশ। এবার যেহেতু আরেকটু বড় মেয়াদের সরকার, অন্তর্বর্তী সরকার, এবার টেলিভিশনে অর্থ উপদেষ্টা বক্তৃতা, অত দীর্ঘ বক্তৃতা হবে না, এটা দেবেন। তারপর তো ওটা তো সংসদে আলাপ হয় সাধারণত, বাজেট বক্তৃতা কিন্তু সাথে সাথে অধ্যাদেশ বা আইন হয়ে যায় না। যদিও বক্তৃতা দেওয়ার সাথে সাথেই যেই দামগুলো, যেই ট্যাক্সগুলো, ওগুলো কার্যকর হয়ে যায়, যে কারণে এটাকে গোপনীয় রাখে। কিন্তু সেটা পরে সংশোধন করা যায়। ওই যে 1 মাস ধরে বাজেট সেশন হয়, সেটা তো এবার আর সেটার সুযোগ নেই। কিন্তু সেটা পত্রপত্রিকায় এবং সাংবাদিকরা, বিশেষজ্ঞরা সেটি নিয়ে আলাপ আলোচনা করবেন। সেটাই হলো সংসদে আলোচনার বিকল্প। এবং তারপরে এটা কি বলে, অর্থ বিল, যেটা আসল আইন, অর্থ বিল, সেটাই হলো আইনগতভাবে বাজেট। এবং সেটা তো সংসদের আলোচনার পর হয়। এবং নতুন যেগুলো ঘোষণা করা হয় সেগুলোর পরে আলাপ আলোচনার ভিত্তিতে প্রত্যেক বছরই যেমন কিছুটা এদিক ওদিক হয়। নিত্য প্রয়োজন বলা হয় যে নিত্য প্রয়োজনীয় কিছুর উপর কেন ট্যাক্স বসানো হলো, বা তথ্য প্রযুক্তি খাতে কেন ট্যাক্স বসানো হলো, তখন ওগুলো মাঝে মাঝেই কমিয়ে দেওয়া হয়। কাজেই বাজেট যে কয় তারিখের জন্য 2 তারিখে হওয়ার পর তারপরে ট্যাক্সটা কার্যকর হয়ে যায়, কিন্তু সেটাও আবার বদলানো যায়। কারণ যখন অর্থ বিল হয় সেটা অধ্যাদেশ আকারে এবার হবে। আজকে আমরা যে এডিবির আলোচনা করেছি সেখানে একটা হলো যে আজকেই তো আমি পত্রপত্রিকায় দেখেছি যে এটা নিয়ে সংবাদ হয়েছে
একটা হলো যে বাজেটের নির্মাণের 7 বছরে চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ঠিকাদার প্রতিষ্ঠান এখনো পিডিবিকে হস্তান্তর করেনি। এতে 42 কোটি টাকার প্রকল্পটি নিয়ে উঠছে নানান প্রশ্ন। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের টার্গেট থাকলেও বর্তমানে সেই লক্ষ্য পূরণ সম্ভব নয়। যমুনা নদীর পশ্চিম তীর ঘেঁষে সারি সারি বায়ুকল। জায়গাটি সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া। প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড নির্মাণ করছিল বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি। 2018 সালে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয় 42 কোটি টাকা। 8টি টাওয়ার নির্মাণ হলেও যান্ত্রিক ত্রুটি ও নানা জটিলতায় 7 বছরেও সেটি বিদ্যুৎ বিভাগকে হস্তান্তর করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। অথচ 1 বছরের মধ্যেই বুঝিয়ে দেওয়ার কথা ছিল। সক্ষমতাও নির্ধারণ করা হয়েছিল 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। স্থানীয়দের দাবি, জনগণের আস্থা অর্জনে প্রকল্পটি সঠিক তদন্তের মাধ্যমে বুঝে নেবে সরকার। শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং লুটপাট করার উদ্দেশ্যে শুধুমাত্র এই প্রকল্পটা বাস্তবায়ন করছে বিগত সরকার। এখানে কাজ ধরার পরে আজ অবধি আমরা যে চায়নাবাদে বিভিন্ন সময় ঘুরতে ফিরতে এখানে আসি, কখনো দেখি না একে পাখা বন্ধ ঘুরে। 5 মাস টাইলে ছিল, টাইলে থাকার পরে আস্তে আস্তে জিনিস নষ্ট হওয়া দিল। পরবর্তীতে মোটর পুড়ে গেল, আপনার বিজলি চমকে ইয়ের উপরে এসে টাওয়ারের পাখার উপরে পরে নষ্ট হয়ে গেছে কয়েকবার। 42 কোটি টাকার যে প্রজেক্টটার সময় ছিল 1 বছর, কিন্তু 1 বছরের মধ্যে যে এই ঠিকাদার এই প্রতিষ্ঠানটি কর্ম কিন্তু শেষ করতে পারে নাই। নির্মাতা প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের স্বত্বাধিকারী জানান, প্রকল্প শুরুর পর কোভিড পরিস্থিতি এবং পরবর্তীতে টাওয়ারের উচ্চতা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বাড়তি সময় লেগেছে। তবে দ্রুতই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি চালুর চেষ্টা চলছে। আগের গ্রাউন্ড লেভেল থেকে 164 ফিট উচ্চতা করার কথা ছিল। এখন ওনারা যখন আসে দেখলো যে না, আমাদের প্রায় 40 ফিটের মতো হাইট কম। তো এখন আমাকে বললো যে এই অবস্থায় আমরা প্রজেক্ট বুঝে নিব না, আপনি আমাদেরকে এই গ্রাউন্ড লেভেল থেকে 164 ফিট উঁচা করে তারপর আমরা বুঝে নিব। বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটির বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। টানা 3য় দিনের মতো চলছে অপারেশন গিডিয়নস চ্যারিয়ট। রোববার ভোর থেকে চালানো এই হামলায় এ পর্যন্ত কমপক্ষে 125 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। দক্ষিণে খান ইউনিসের নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত আল মাওয়াসিতে নতুন করে সহিংসতা চালিয়েছে তেল আবিব। নিহত হয়েছে কমপক্ষে 36 জন, আহত বহু মানুষ। কুয়েতি ফিল্ড হাসপাতাল, নাসের হাসপাতালে তারা চিকিৎসাধীন। ভয়াবহ হামলার শিকার উত্তর গাজার জাবালিয়া। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 4 শিশুর মরদেহ। গাজা 1.5 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত 53,000-এর বেশি ফিলিস্তিনি। হামাসকে দেয়া কথা রাখল না যুক্তরাষ্ট্র। মার্কিন জিম্মি আলেকজান্ডারের মুক্তির বিনিময়ে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ মিলবে, আর তা 2 দিনের মধ্যে। হামাসকে ব্যক্তিগতভাবে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। তবে আলেকজান্ডার ছাড়া পাওয়ার 1 সপ্তাহ পরেও অঙ্গীকার বাস্তবায়ন হয়নি, এমন দাবি ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ নেতা বাসেম নাইমের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধোঁকা দেওয়ার অভিযোগও করেছেন তিনি। হামাসের কাছে জিম্মির সবশেষ মার্কিনি আলেকজান্ডারের মুক্তির জন্য বেশ কিছুদিন ধরেই চলছিল দর কষাকষি। অবশেষে গত সোমবার মুক্তি দেয়া হয় ওই তরুণকে। মার্কিন গণমাধ্যম ড্রপ সাইটকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম অভিযোগ করেন, আলেকজান্ডারের মুক্তির জন্য ধোঁকার আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র। জানান, মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি স্টিভ উইটকফ সরাসরি প্রস্তাব দিয়েছিলেন মার্কিন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় অবরোধ তুলে নেওয়া হবে এবং 2 দিনের মধ্যেই প্রবেশ করবে ত্রাণ। বলা হয়েছিল বিষয়টি নিশ্চিতে ইসরায়েলকে বাধ্য করবে ওয়াশিংটন। এছাড়াও উইটকফ আশ্বাস দিয়েছিলেন, আলেকজান্ডারের মুক্তির পরই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাবেন ট্রাম্প, উদ্যোগ নেবেন স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার জন্য। তবে 1 সপ্তাহ পরও এসব প্রতিশ্রুতি নিয়ে ট্রু শব্দটি করছে না মার্কিন প্রশাসন। চুক্তিটি ছিল আলেকজান্ডারকে মুক্তি দিলে ইসরায়েলকে 2 দিনের মধ্যে সীমান্ত খুলতে বাধ্য করবেন
ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনার ব্যবস্থাও করবেন, কিন্তু তিনি এগুলোর কিছুই করেননি। তারা কেবল চুক্তি লঙ্ঘনই নয়, এটি ডাস্টবিনে নিক্ষেপ করেছেন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ইস্যুতে চুক্তির লক্ষ্যে 1.5 বছর ধরেই নানা চেষ্টা তদবির চলছে। বারবারই সে প্রচেষ্টায় পানি ঢেলেছে ইসরায়েল। বহু প্রতীক্ষা আর প্রাণহানির পর গত জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও 18 মার্চ চুক্তি লঙ্ঘন করে আবার গাজায় তাণ্ডব শুরু করে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারে আবারও পরোক্ষ আলোচনা শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। যদিও অঙ্গীকার ভঙ্গের জেরে ওয়াশিংটনের উপর হামাসের আস্থা সংকটের বিষয়টি স্পষ্ট। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্রুকলিন ব্রিজের সাথে ধাক্কা খেল মেক্সিকোর একটি সামরিক জাহাজ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। সেতুটি ক্ষতিগ্রস্ত না হলেও নৌযানের মাস্তুল ভেঙে পড়েছে। কমপক্ষে 2 জন প্রাণ হারিয়েছেন, অন্তত 19 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিন বিকল হয়ে তীব্র স্রোতের কবলে পড়ায় দুর্ঘটনার শিকার হয় জাহাজটি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা নিউ ইয়র্ক শহরের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে বরাবরের মতোই নগরীর সৌন্দর্য উপভোগে ভিড় জমিয়েছিল হাজার হাজার মানুষ। ঠিক তখনই দেখা গেল ব্রিজের দিকে দ্রুত এগিয়ে আসছে বিশাল মাস্তুলযুক্ত এক পালতোলা জাহাজ। যে কোনো সময় হতে পারে সংঘর্ষ। আতঙ্কে শুরু হয় ছোটাছুটি। কিছুক্ষণের মধ্যে সেতুর সাথে সজোরে ধাক্কা খায় জাহাজটি। 147 ফুট মাস্তুলের আঘাতে হতাহতের শিকারও হয় বেশ কয়েকজন। কিন্তু কেন হলো এমন দুর্ঘটনা? নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রধান কারণ ছিল জাহাজটির যান্ত্রিক ত্রুটি। যাত্রাপথে হঠাৎ নষ্ট হয়ে যায় সেটির ইঞ্জিন। আর নদীতেও প্রবল স্রোত ছিল সে সময়। স্রোতের ধাক্কা সামলাতে না পেরে সোজা গিয়ে আঘাত হানে ব্রিজের স্তম্ভে। মাস্তুলের কিছু অংশ ভেঙে পড়ে নৌযানটির ডেকের ওপর। জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও অবশ্য অক্ষত রয়েছে ব্রুকলিন ব্রিজ। দুর্ঘটনার পর 40 মিনিটের জন্য বন্ধ ছিল সেতুর উপর যান চলাচল। এরপর স্বাভাবিক হয় কার্যক্রম। দুর্ঘটনা কবলিত নৌযানটি মেক্সিকান নেভির একটি প্রশিক্ষণ জাহাজ। আন্তর্জাতিক অঙ্গনে মেক্সিকোর কূটনৈতিক হৃদ্যতা প্রকাশের প্রতীক হিসেবে পরিচিত এটি। 1981 সালে স্পেনে নির্মিত জাহাজটি বিভিন্ন দেশে বিখ্যাত নৌকাবাইজ প্রতিযোগিতাগুলোয় অংশ নেয়। বৈশ্বিক শুভেচ্ছা সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে গিয়েছিল জাহাজটি। সেখান থেকে যাত্রা করেছিল আইসল্যান্ডের পথে। দুর্ঘটনার পর জাহাজটি সেতুর নিচ থেকে সরিয়ে নেওয়া হলেও ক্ষয়ক্ষতির কারণে পরবর্তী গন্তব্যে যেতে পারবে কিনা তা নিশ্চিত নয়। রেজবানা সায়মা, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।